CSS হবে মানে পেজে একটা লিংক কিভাবে দিব একটা লেআউটে তো অনেকগুলো পেজ থেকে যেরকম পেজ পেজ তারপর কন্ট্যাক্ট কেনা যায় পেজ থেকে অন্য কিছু যাওয়ার জন্য কিভাবে দিব এক্সিএমএল তো স্যার এই অ্যাঙ্গর ট্যাগ দিয়ে সরাসরি টেবিলের মধ্যে দিয়ে দিলে ওটা থেকে খুলে এরকমভাবে তো এখন কিছু দিতে যায় কিন্তু ওই পেজটা আমার কম দেয় CSS কেন লিংক করতে হবে আপনার সব HTML ফাইলই লিংক হবে হ্যাঁ যদি আপনি আলাদা স্টাইল মানে আপনার আলাদা আলাদা পেজের জন্য আলাদা আলাদা CSS ফাইল খোলার কোনো দরকার নেই একটা CSS ফাইলে 2000 লাইনের কোডেরও বেশি লেখা যায় এটা স্ট্যান্ডার্ড 2000 লাইন বুঝতে পেরেছেন এর চেয়ে বড় হলে ভেঙে ফেলতে বলা হয় 2000 লাইনের চেয়ে যদি বেশি হয়ে যায় তাহলে আপনি ওটাকে ভেঙে ফেলবেন 2000 লাইন মানে কি মিনিমাম 200-300 ক্লাস একটা CSS ফাইল ক্লাসের মধ্যে 6-7 লাইনের বেশি তো থাকে না বড় বড় ক্লাসের মধ্যে তো 10-12-15 লাইনের কোড থাকে তো 100টা ক্লাস আপনার একটা ছোট প্রজেক্ট করতে কোনো দরকার নেই বুঝতে পেরেছেন একটা ফাইলই যথেষ্ট তো ওখানে যেটা করবেন ওই ফাইলটা সব HTML এর সাথে লিংক করে দেবেন তাহলেই তো হলো HTML এর সাথে লিংক হয় কিভাবে স্টাইল ট্যাগ দিয়ে হাইপারলিংক করার কি দরকার আছে ওমনে এইটা বলতেছ না ওমনে বলছে যেটা ছিল আমরা HTML এ ধরেন একটা দুইটা পেজ আমরা একটা হোম একটা অ্যাবাউট এই দুইটা পেজ আমরা লিংক করব আর কি লিংক করে একটা যাবে এটা কি CSS এ করা যায় কিনা CSS না HTML লিংক তো CSS দিয়ে হবে না তাহলে কি স্যার HTML এ তো স্যার ওই লিংকটা মানে দিব যে আমি পেজ থেকে হোম পেজ যাব রাইট আলাদা আলাদা স্যার HTML এ আমি যতটা পেজ দিলাম মানে ইয়ানে হয় যতটা পেজ দিব না ততটা পেজ স্যার ওইভাবে দিচ্ছি কিন্তু বের করেন আমি আপনাকে দেখাচ্ছি আপনি দুইটা বা তিনটা পেজ আপনি জাস্ট HTML ফাইলগুলো লিংক করে দেবেন হাইপারলিংকে দেখাচ্ছি কোনো সমস্যা নেই ওকে আমি একটু অ্যাসাইনমেন্টে বলে নেই আমাদের আজকে ক্লাস নাম্বার 11 আমরা আজকে PHP শুরু করব হ্যাঁ সাধারণ ধারণা দিব PHP সম্পর্কে কিছু লেকচার হবে বেসিক্যালি বাট ঈদের পরে যে লম্বা ছুটি যাচ্ছে ঈদের মধ্যে হয়তো যাবেন আসবেন ঘুরবেন ফিরবেন তাই না এর মধ্যেও একটু যেন মনে রাখেন হ্যাঁ কিছু না দিলে কোনো কিছু মনে থাকবে না বাট যদি আপনি মনে রাখতে চান ওই যে অ্যাসাইনমেন্ট আছে এই অ্যাসাইনমেন্টটা করতে যদি একটুও বসেন তাহলে হয়তো আগের জিনিসগুলো অ্যাটলিস্ট ভুলে যাবেন না এর জন্য একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট দিচ্ছি অ্যাসাইনমেন্টটা বেসিক্যালি একটা ওয়েবসাইট বানাবেন স্ট্যাটিক ওয়েবসাইটটা হবে বেসড অন স্কুল ওয়েবসাইট হতে পারে 4-5টা পেজের স্ট্যাটিক ওয়েবসাইট আছে না স্কুলের সেই ওয়েবসাইটটা হতে পারে কোন একটা রেস্টুরেন্টের ওয়েবসাইট আপনারা বানাতে পারেন যেটা স্ট্যাটিক সুন্দর স্লাইডার সহ মেনু টেনু সহ হোম পেজ আছে তাই না কি স্টক দেখানো হয়েছে না একটার পর একটা ইমেজ আসছে না HTML কি ফ্রেম ইউজ করে কি স্টক ইউজ করে ওটা ইউজ করবেন আপনারা পরে যে করে ইউজ করতে শিখবেন কি স্টকটা ইউজ করবেন যেটা শিখেছেন সেটা ওকে আপনারা ওয়েবসাইট বানাতে পারেন রেস্টুরেন্ট বলেছি তাই না হোটেলের উপরে কোনো একটা পার্টিকুলার হোটেলের ইনফরমেশনের উপরে ওই সাইটগুলো দেখবেন একটা হোটেলের ওয়েবসাইট দেখবেন দেখে মনে করবেন যে লাইক এই টাইপেরই আমি একটা কিছু বানাবো দেন তাদের ফিচারগুলো দেখে দেখে আপনি একটা আপনার মতো করে বানানোর চেষ্টা করবেন ঠিক আছে স্কুলের ওয়েবসাইট দেখবেন রেস্টুরেন্টের ওয়েবসাইট দেখবেন স্পোর্টস ওয়েবসাইট করতে পারেন রাইট স্পোর্টস এর উপর ওয়েবসাইট করতে পারেন তারপরে হচ্ছে ইনফরমেশন সিস্টেম যেটাকে আমরা নরমালি পোর্টাল বলে থাকি কোন একটা পোর্টাল ওয়েবসাইট আপনি করতে পারেন যেখানে মনে করেন কোন একটা পার্টিকুলার এরিয়া সম্পর্কে ইনফরমেশন দেয়া থাকবে অথবা পার্টিকুলার টাইপ অফ ইনফরমেশন সেখানে দেয়া থাকবে ক্লিয়ার তাহলে কি কি বললাম রেস্টুরেন্ট পোর্টাল স্কুল তারপরে
স্পোর্টস, হিস্টোরিক্যাল প্লেস, কোন একটা হিস্টোরিক্যাল প্লেসের উপর একটা ওয়েবসাইট করতে পারেন। লালবাগ কেল্লার উপরে কেউ করলেন, আহসান মঞ্জিলের উপর কেউ করলেন, তাই না, পাহাড়পুরের উপরে কেউ করলেন, একটা ওয়েবসাইট কিন্তু আপনি বানাতে পারেন, তার সম্পর্কে কিন্তু আপনি ইনফরমেশনও পাবেন, রাইট? সো ইন্ডিভিজুয়াল, প্রত্যেকে ইন্ডিভিজুয়াল একটা একটা করে প্রজেক্ট তৈরি করে নিয়ে আসবে, মিনিমাম 5-6টা পেজের। HTML থাকবে, CSS থাকবে, HTML CSS এর কম্বিনেশন, আর CSS লেআউট হবে ডেফিনেটলি। লেআউটটা CSS দিয়েই বানাবেন। আর ফ্লুইড বা গ্রিড ভিউ আপনি যেভাবে করেন, হ্যাঁ, যেভাবে করেন সেটাই অ্যালাউড হবে। অ্যানিমেশন প্রপার্টি গুলো যেগুলো শেখানো হয়েছে ছোট ছোট ভাব করে ইন্ট্রোডিউস করার চেষ্টা করবেন সেখানে। ছোট ছোট করে ইন্ট্রোডিউস করার চেষ্টা করবেন। এই যারা ঈদের আগে সময় পাচ্ছেন, ঈদের আগে সেরে রেখে যাবেন। ঈদের পরে করার প্ল্যান থাকলে সেটা কিন্তু আর করা হবে না। এসে বলতে হবে পেন ড্রাইভ আছে, আনতে ভুলে গেছি, মেশিন ক্র্যাশ করেছে, ডিলিট হয়ে গেছে। এগুলো কমন যে ইয়েগুলো, ডায়ালগ গুলো, সেগুলো অ্যাকসেপ্ট করা হবে না। ওকে, সো এটা হচ্ছে ফার্স্ট টেকেন অ্যাসাইনমেন্ট হবে। আপনাদের হয়তো এরকম মেজর অ্যাসাইনমেন্ট হবে 100 মার্কসের মধ্যে, তো আমরা মার্কিং করবো, পেয়েছি 100 মার্কসের মধ্যে তো আমরা মার্কিং করব। তো সেক্ষেত্রে ফাইনাল পরীক্ষায় থাকবে বা প্রজেক্টে থাকবে 40, হ্যাঁ, অ্যাটেন্ডেন্সে থাকবে বেসিক্যালি 20, এ হচ্ছে 60। 25 মার্কস থাকবে হচ্ছে অ্যাসাইনমেন্টের উপরে। তার মানে 3টা পর্বে 3টা অ্যাসাইনমেন্ট থাকবে। মনে করেন আমরা HTML CSS এর উপরে একটা অ্যাসাইনমেন্ট দিলাম, PHP অবজেক্ট ওরিয়েন্টেড এর উপরে একটা অ্যাসাইনমেন্ট দিব, আর একটা রিটেন অ্যাসাইনমেন্ট আপনাদের সাবমিট করতে হবে 30তম ক্লাসের ওখানে। সো এই 3টা অ্যাসাইনমেন্ট মিলে মার্কস থাকবে 20, বাট ওভারঅল ক্যালকুলেট হবে 5 করে। হ্যাঁ, 100 এর মধ্যে ক্যালকুলেট হবে কত করে? 5 করে। তো বেসিক্যালি 5 করে, হ্যাঁ 5 করে ক্যালকুলেট হবে 15। তাহলে গেল 60 আর 15 কত থাকে? 15 না, বেসিক্যালি ওখানে 24 রাখবো আমি, 8 করে দিব। আর থাকে কত? 16 মার্কস, তাই না? 60 আর 24, 84, আর 16 মার্কস। 16 মার্কস হচ্ছে ক্লাস পারফরমেন্স, যে আপনি ক্লাসে কেমন রেসপন্স করছেন। ক্লাসে ছোট ছোট টাস্ক দেওয়া হয় না, ক্লাস করতে করতেই টাস্ক দেওয়া হয়। তো এই যে আপনি এটা করেন, এইটা করেন, আমি যে যখন বলেছিলাম যে হাফ সার্কেল করেন, তাই না, কার্সর রাখলে ওটাকে ফুল সার্কেল করেন, এরকম বলি না? এটা কিন্তু নির্ভর করবে ক্লাসের পারফরমেন্সের উপরে। না, ওইটা কাউন্টেড হবে, ওটা আমার মনে থাকবে কে কি কতটুকু পারফর্ম করছে, এবং এটা লিনিয়ারলি পারফর্ম করে যেতে হবে শেষ পর্যন্ত, রাইট? সো এই পারফরমেন্স মার্কসটা ওখানে ক্যারি করবে 16 মার্কস। সো এটা একটু মাথায় রাখবেন। সো কোর্সের মার্কিংটা বলে দিলাম। আর মেজর 3টা অ্যাসাইনমেন্ট, মেজর 3টা অ্যাসাইনমেন্টের মধ্যে এটা একটা 8 মার্কের একটা অ্যাসাইনমেন্ট, যদি আমরা কাউন্ট করব 20-এ, বাট ফাইনালে গিয়ে এটা অ্যাসিস্ট হবে কত? 8-এ কনভার্ট হবে, 8-এ। 20 পেলে 8 পাবেন, তাই না, 18 পেলে 9 পাবেন, সরি 7 পাবেন, এরকম আর কি। বুঝতে পেরেছেন? সো ক্যালকুলেশনটা আমরা এটা একটু মাথায় রাখি, এভাবে একটু আগানোর চেষ্টা করি, অ্যাসাইনমেন্টটা আমরা করে আনার চেষ্টা করি। ওকে, আমি একটা ইমেজ দেখাবো আপনাদের, এটা একটু নিয়ে কাজ শুরু করবেন, বা এঁকে ঝুঁকে নেবেন আপনারা আপনাদের কাগজে খাতা কলমে, তারপরে আমি আলোচনাটা শুরু করব।
চলো আমাকে পানি দাও। এটা একটু এঁকে ফেলেন, আর সাথে সাথে নামাজের ব্রেক। এই আলোচনাটা কি আমি আপনাদের সাথে করেছিলাম না? আচ্ছা, হাইপার লিঙ্ক নিয়ে আসেন, ওটা দিয়ে দেন, আমি আপনাকে দেখিয়ে দেই যে ভুল সমস্যাগুলো হচ্ছে, ওটা একটু দেখিয়ে দিন। আর কারো পেন ড্রাইভ নাই? একটু পেন ড্রাইভ দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আসুক, ওইটা আসুক, দেন আমরা আলোচনা করছি। আচ্ছা, সবাই একটু খেয়াল করি যে এই গ্রাফ মানে ছবিটা আমি এঁকেছিলাম প্রথমের দিনের ক্লাসে, যেদিন আমি থিওরিটিক্যাল আলোচনা করছিলাম। তো আমরা ফ্রন্ট এন্ডে HTML CSS কিছুটা দেখেছি এবং শিখেছি। জাভাস্ক্রিপ্টটা আমরা ধরি নাই এখনো। জাভাস্ক্রিপ্টটা আমরা ধরবো বেসিক্যালি যখন আমরা একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ আলোচনা সারবো, রাইট? তো সার্ভার সাইডে আমরা যে ল্যাঙ্গুয়েজটা নিয়ে আলোচনা করব সেটা মূলত PHP, আর PHPর সাথে জাভাস্ক্রিপ্টের কিন্তু ভালো একটা বলতে পারেন যে মিল আছে, বিশেষ করে সিনট্যাক্সে বেশ ভালো একটা মিল আছে। যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সবগুলোতেই একটা কমন ইস্যু থাকে, যে টপিকগুলো একেবারেই কমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে, সকল বলতে পারেন অলমোস্ট অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে টপিকগুলো আমাদের জানতেই হবে বা যে বিষয়গুলো আমাদের শিখতেই হবে, এর মধ্যে অন্যতম হচ্ছে প্রথমে বলা হয় ভেরিয়েবল, পরে আছে অপারেটরস, স্টেটমেন্টস, ঠিক আছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রোগ্রামিং এ স্টেটমেন্ট ছাড়া লজিক ডিফাইন করাই সম্ভব না। ওকে, স্টেটমেন্ট গুলোর মধ্যে বেসিক্যালি দুই ধরনের স্টেটমেন্ট আছে, যা নিয়ে আমরা আলোচনায় আসবো। এই দুই ধরনের স্টেটমেন্ট নিয়েই মূলত আমরা আলোচনায় আসব। এর মধ্যে অন্যতম হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। আর কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে কি কি আছে সেটা নিয়ে যদি আমরা কথা বলতে চাই, সেক্ষেত্রে শুরুতেই যে কন্ডিশনাল স্টেটমেন্ট আছে ইফ, আপনারা যখন সি করেছেন ডেফিনেটলি সেখানে শিখেছেন। দেন আছে কি ইফ এলস, হ্যাঁ, এলস, if else if, ওকে। 4 নম্বর কন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছে সুইচ, ঠিক আছে। সবগুলো স্মল কেসেই হয়, এখানে ক্যাপিটাল লেটারে কোনো সিনট্যাক্স নেই।
সো প্রথমে কি আমরা শিখবো ভেরিয়েবল, দেন শিখবো কি অপারেটরস, দেন স্টেটমেন্টস। স্টেটমেন্টের মধ্যে দুইটা মেজর পোর্শন আছে। এক নম্বরটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, যার মধ্যে আছে ইফ, ইফ এলস, ইফ এলস ইফ, সুইচ। ঠিক আছে? এরপর যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে রিপিটেড স্টেটমেন্ট। রিপিটেড স্টেটমেন্ট সেগমেন্টে যে রিপিটেড স্টেটমেন্ট গুলো আছে এর মধ্যে আছে কি ফর, while, do while আর for each। তাহলে আমরা কি কি পাচ্ছি? ইফ, ইফ এলস, ইফ এলস ইফ আর সুইচ। এটা হচ্ছে কন্ডিশনাল সেগমেন্টে। রিপিটেড সেগমেন্টে আসছে কি ফর, while, do while আর for each। অত্যন্ত গুরুত্বপূর্ণ, হ্যাঁ, প্রোগ্রামিং এর ছাড়া হবেই না। এরপরে আছে অ্যারে। অ্যারের পরে আমরা শিখবো হচ্ছে ফাংশন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, স্বপন সেন। দেখেন ফাংশন, এরপরে আছে ক্লাস। এই সিনট্যাক্স গুলো যদি আমরা না জানি তাহলে আমরা হয়তো প্রোগ্রামিং করতে পারবো না। ম্যান্ডেটরি যে সিনট্যাক্স গুলো আমাদের শেখা, মানে মিনিমাম এই সিনট্যাক্স গুলো আমাদের শিখতেই হবে। তো কোন কোন সিনট্যাক্সে আমরা যাব? ভেরিয়েবল, অপারেটরস, স্টেটমেন্টস। এর মধ্যে আছে কি কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্টে আছে ইফ, ইফ এলস, ইফ এলস ইফ আর সুইচ। রিপিটেড স্টেটমেন্টে আছে ফর, while, do while আর for each। এছাড়া পড়ব কি আমরা অ্যারে, ফাংশন আর ক্লাস। নাইস। সো এই সিনট্যাক্স গুলো কমন ফর অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পারেন। যে আমি যদি জাভা শিখতে চাই, আছে তো দু একটা একটু এদিক সেদিক আছে, রাইট? জাভাস্ক্রিপ্ট সেম অলমোস্ট। জাভাস্ক্রিপ্টে শুধু এই জায়গায় একটু চেঞ্জ আছে, ফর ইচ এর জায়গায় ফর ইন, আদারওয়াইজ 100% সেম, টপিক রিলেটেড। ভেতরের সিনট্যাক্স একটু একটু করে চেঞ্জ আছে, বাট নাম হুবহু কি সেম। জাভা, সি শার্প, সি প্লাস প্লাস, ইভেন সি, সবগুলোর মধ্যেই এগুলো আছে। বুঝতে পেরেছেন? সো যখন এই সিনট্যাক্স গুলো নিয়ে আলোচনা হবে তখন বলা হচ্ছে জেনারিক সিনট্যাক্স আলোচনা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের। আমরা হয়তো এক্সাম্পল গুলো দেখাবো পিএসপি তে, কারণ আমরা শিখবো কি পিএসপি। বাট থিওরিটিক্যাল নলেজ সবার জন্য সেম, প্র্যাকটিক্যাল সিনট্যাক্সে একটু এদিক সেদিক হবে। আমি যদি পিএসপি সিনট্যাক্স জানি, জাভার সিনট্যাক্স শুধু দেখলেই শিখে যাবেন। বুঝতে পেরেছেন? সি শার্পের সিনট্যাক্স অলমোস্ট কাছাকাছি, সি প্লাস প্লাসের সিনট্যাক্স অলমোস্ট কাছাকাছি। হয়তোবা আপনারা যখন পাইথন করতে যাবেন সেখানে একটু এদিক সেদিক দেখতে পারবেন, বাট টপিকের নামগুলো কিন্তু আবার সেম। মানে এই টপিকগুলো ছাড়া আপনি প্রোগ্রামিং করতে পারবেন না। ওকে, তো সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজের টপিক এইগুলো। টপিকস অফ বলতে পারেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এলজি না কিন্তু, হ্যাঁ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো এল এ এন দিয়ে দেই, তাহলে কনফিউশন থাকবে না। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বললাম, আবার সার্ভার সাইড বলে কিন্তু আমি এটাকে উইথড্র করে নিয়েছি, খেয়াল করবেন, কারণ প্রোগ্রামিং
যদি সার্ভার সাইড বলতাম তাহলে কিন্তু এখান থেকে বাদ চলে যেত কার নাম, জাভাস্ক্রিপ্টের নাম, কিন্তু জাভাস্ক্রিপ্টের এই সিনট্যাক্স গুলো রয়েছে। সো মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তালিকা আমরা জানি যে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো এখন সবচেয়ে জনপ্রিয়। জনপ্রিয়তাটা দেখা হচ্ছে যে কোন ল্যাঙ্গুয়েজটা সবচেয়ে বেশি ইউজ হচ্ছে বা শিখছে যে ল্যাঙ্গুয়েজটা, তার একটা টপ চার্ট আমি দেখাচ্ছি। টপ চার্ট মূলত টপ 10 অথবা টপ 5 হয়ে থাকে। সো আমি একটা টপ চার্ট আঁকছি আপনাদের জন্য বা করছি। মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ nowadays. মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ গুলো যদি আমরা লিখি, এক নাম্বার যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সেটা হচ্ছে জাভা। সবচেয়ে বেশি ইউজ হয় যে ল্যাঙ্গুয়েজটা এন্টায়ার ওয়ার্ল্ডে, এমন কোনো প্রোগ্রামিং সেক্টর নেই যেখানে জাভার ইউজ নেই। ওকে, সো মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটার নামটা দেখে আপনারা বেশ আশ্চর্যই হবেন যে সেকেন্ড হাইয়েস্ট পজিশনে রয়েছে। ওকে, আশ্চর্য হওয়ার সাথে সাথে কিছুটা ইন্টারেস্টও ফিল করবেন, কারণ একটু একটু আপনারা সেটা করতেও শিখেছেন। CSS3 ওকে, মোস্টলি ইউজড বা মোস্ট পপুলার বলা হচ্ছে এখন, যেটা মানুষজন বেশ শিখছে। হ্যাঁ, সো এবার আসি 3 নম্বরে, কে জাভাস্ক্রিপ্ট 3 নম্বরে আছে। তাহলে আমরা যে ল্যাঙ্গুয়েজ গুলো শিখতে যাচ্ছি তার মধ্যে আমরা অ্যাটলিস্ট কয়েকটা সেগমেন্ট কভার করব মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজের তালিকায়, রাইট? অলরেডি CSS3 এসেছে, জাভাস্ক্রিপ্ট এসেছে। 4 নম্বর পজিশনে আছে পাইথন নামে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা বেসিক্যালি এখন ওয়েবের মোস্ট কম্পিটিটিভ ল্যাঙ্গুয়েজ, যেটা ফিউচার ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে ওয়েবের জন্য। বাট স্টিল PHP আনবিটেন এবং মনোপলি অবস্থায় আছে। পাইথনকে সে অবস্থায় যেতে হলে আরো কয়েক বছর ওয়েট করতে হবে। 5th পজিশনে আছে আমরা যাকে শিখতে চাচ্ছি মেইনলি, PHP। ওকে, সো ইউজ বা শেখার দিক থেকে বা বলতে পারেন পপুলারিটির দিক থেকে সবকিছু মেজার করেই এই লিস্টটা বানানো হয়েছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমরা টপ 5 এর 3টা ল্যাঙ্গুয়েজে একটু একটু করে শেখার চেষ্টা করব, বা বলতে পারেন যে তার হাতে খড়িটা আমাদের হয়ে যাবে। পরবর্তী স্টেপে নিজেকে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু একেবারেই নিজেদের। আচ্ছা, তো এই ছিল হচ্ছে টপ চার্ট, যেটাতে আমরা একটু চোখ রাখবো। জাভা, CSS3, জাভাস্ক্রিপ্ট, পাইথন এবং PHP ল্যাঙ্গুয়েজ আছে। তো ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা যখন PHP আলোচনা করতে যাব, একটা জায়গাতে আমি দেখিয়েছিলাম যে PHP পড়েছে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজে, রাইট? সো সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ যখন আমরা নিয়ে কথা বলছি, সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ PHPর জন্য PHPর ওয়েব সার্ভার লাগবে বেসিক্যালি। সো আমরা যদি বলি যে আমাদের ওয়েব সার্ভার লাগবে, এবার আসি আমরা একটা স্পেসিফিক থিওরিতে। ওয়েব সার্ভার ফর PHP। PHP তে কি কি ধরনের বা
কয়টা ওয়েব সার্ভার আছে যেখানে ল্যাঙ্গুয়েজটা চলতে পারে? HTML এবং CSS এই দুইটা ল্যাঙ্গুয়েজের জন্য কিন্তু আলাদা করে আমাদের সার্ভার ইনস্টল দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ HTML CSS এর সার্ভার হিসেবে কাজ করে কে? ব্রাউজার, অল ব্রাউজার্স। সো সকল ব্রাউজারই হচ্ছে HTML CSS এর সার্ভার, বাট PHP যে সার্ভার আছে, PHP পার্টিকুলারলি দুইটা ওয়েব সার্ভারের মধ্যে রান করতে পারে। ওকে, সো এক নাম্বার হচ্ছে অ্যাপাচি। ঠিক আছে, আস্তে করে অলরেডি একজন বলে ফেলেছেন জ্যাম্প। জ্যাম্প কোনো সার্ভার না, হ্যাঁ, ওয়েব সার্ভার অ্যাপাচি। জ্যাম্প একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যার মধ্যে বেশ কয়েকটা সার্ভার কম্বাইন্ডলি থাকে, যা ইনস্টল করলে ওই সার্ভারগুলো আমাদের মেশিনে ইনস্টল হয়ে যায়। দুই নম্বর যে ল্যাঙ্গুয়েজ মানে সার্ভারটা, সেটা হচ্ছে ওয়েব সার্ভারটা, সেটা হচ্ছে জানা আছে কারো? ওটা তো ডেটাবেজের সার্ভার। অ্যাপাচি তো আমি বলেছি। ঘুরে ফিরে এক জায়গায় আছেন, আমরা বলার চেষ্টা করছেন সম্ভবত ওয়াম্প সার্ভার, রাইট? ওয়াম্পও কি জ্যাম্পের মতো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওয়াম্পের মধ্যেও কি থাকে? PHP জন্য অ্যাপাচি আর মাইস্কুয়েলের জন্য মাইস্কুয়েল সার্ভার থাকে। বুঝতে পেরেছেন? জ্যাম্পের মধ্যে 5টা সার্ভার থাকে, অ্যাপাচি, সরি, মাইস্কুয়েল, ফাইলজিলা, মার্কারি, টমক্যাট। আমরা দেখবো এটা জাস্ট একটা exe ফাইল ইনস্টল দিলেই 4-5টা সার্ভার আমার মেশিনে চলে আসে। ওটাকে আমরা কি বলি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার, নট আ সিঙ্গেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সার্ভার। সার্ভার কোনগুলো? ওই অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল করার পর আমার মেশিনে যে সার্ভারগুলো ইনস্টল হয়েছে। প্রোগ্রামিং করার জন্য ওই কম্বিনেশনটা প্রয়োজন পড়ে। আমি যদি ওয়েব প্রোগ্রামিং করতে চাই, আমার ওই কম্বিনেশনটা লাগবে। আমি যখন জ্যাম্প ইনস্টল করাবো তখন জ্যাম্প সম্পর্কে কিছু কথাবার্তা বলবো। উনি ওয়াম্পের কথা বলতে যাচ্ছিলেন, জ্যাম্প আর ওয়াম্প একই জিনিস, অলমোস্ট কাছাকাছি। PHP ওয়েব সার্ভার হচ্ছে অ্যাপাচি এবং IIS, ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস। ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস এটা বেসিক্যালি উইন্ডোজের একটা কম্পোনেন্ট। আমরা যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করি না, 10 ইউজ করছি, 8 ইউজ করেছি, ভিস্টা ইউজ করেছি, 7 ইউজ করেছি, XP, তাই না, 98, সবই কি মেজর ভার্সন কার? উইন্ডোজের। তো উইন্ডোজের মধ্যে এই সার্ভারটা অটোমেটিক থাকে, ইনবিল্ট থাকে, যেখানে ASP.NET এর C# এবং PHP ল্যাঙ্গুয়েজ রান করা যায়। ওয়েবে দুই ধরনের সার্ভার থাকে। হোস্টিং সার্ভারের নাম শুনেছেন? হোস্টিং সার্ভার যেখানে সাইট হোস্ট করা হয়, ওয়েবে তোলা হয় পাবলিশ করার জন্য। ওই হোস্টিং সার্ভারগুলোতে দুই ধরনের এনভায়রনমেন্ট থাকে। ওখানে কিন্তু ওই ম্যাক অপারেটিং সিস্টেম নেই ওয়েবে হোস্টিং সার্ভারগুলোতে দুইটাই ওএস, একটা হচ্ছে হয় উইন্ডোজ, না হলে কি লিনাক্স। ওকে, উইন্ডোজ সার্ভারগুলোতে বিশেষ করে IIS থাকে, রাইট? আর লিনাক্স সার্ভারগুলোতে থাকে কি? অ্যাপাচি। ওকে, তো IIS এর লিমিটেশন একটা আছে। IIS এর লিমিটেশনটা হচ্ছে যে আমি ভার্সন কন্ট্রোল করতে পারি না। IIS এর যে ভার্সন সেটা আমি কন্ট্রোল করতে পারি না। যে লাইক আমার মেশিনে আমি PHP 5.6 ইনস্টল দিয়েছি এবং আমি হয়তো আগামী 5 বছর এখানে কাজ করবো, ইটস পসিবল, রাইট? বাট আমি যখন IIS ইনস্টল করেছি, মানে উইন্ডোজ ইনস্টল করেছি,
উইন্ডোজ যদি আমি আপডেট দেই সাথে আইএস আপডেট হয়ে যাবে। কারেন্টলি যে উইন্ডোজটা আছে এর ভিতরে আইএস এর মধ্যে পিএসপি ভার্সন আছে ফর এক্সাম্পল 7। এক মাস পরে 7.1 এসেছে। আপনি উইন্ডোজটা আপডেট দিয়েছেন, এখন ক্র্যাক পাওয়া যায়, আমরা আপডেট দেই, ওটা কোথায় চলে যাবে? 7.1 চলে যাবে। বুঝতে পেরেছেন? তখন বেশ ডেভেলপমেন্ট পিরিয়ডে বেশ প্রবলেম দেখা দেয়। আরেকটা প্রবলেম হচ্ছে যে ডেপ্লয়মেন্ট। পিএসপি সাইটগুলো যখন আমি থিওরিটিক্যাল আলোচনা করছিলাম আমি বলছিলাম যে সিকিউরিটি স্কোপে পিএসপি কে যদি আমি বলি 1 2 3 জাভা .NET এবং পিএসপি, সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ হিসেবে লেস সিকিউর বলবো কাকে? পিএসপি কে। তো এই ক্ষেত্রে আমাদের টার্গেটটা কি থাকবে? যে ল্যাঙ্গুয়েজটা যেন এমন একটা জায়গায় ওঠে সিস্টেমটাই যেন সিকিউর হয়। উইন্ডোজ সিস্টেমের যে সিকিউরিটি আর লিনাক্সের সিকিউরিটির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। উইন্ডোজ ফায়ারওয়াল আর লিনাক্স ফায়ারওয়ালের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সো আমি যদি লিনাক্স সার্ভারে ডাটাটা দেই, প্রাথমিকভাবেই সার্ভার সিকিউরিটির কারণে আমার সাইটটা সিকিউর হয়ে যাবে। এই কারণে ম্যাক্সিমাম পিএসপি বেস সাইটগুলো ওঠানো হয় কোথায়? লিনাক্স বেস সার্ভারে। এবং লিনাক্সে থাকে কি? অ্যাপাচি। এই কারণে আমরা যখন প্র্যাকটিস করব আমাদের মেশিনেও ইনস্টল করে নিব কি? অ্যাপাচি। বুঝতে পেরেছেন? সো পিএসপি দুইটা ওয়েব সার্ভারে রান করতে পারে, অ্যাপাচি এবং আইআইএস। যদি কেউ জিজ্ঞেস করে যে কেন আইআইএস নয়, আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো বলতে পারতে হবে যে আমরা কেন আইআইএস প্র্যাকটিস করব না। বড় ডিসঅ্যাডভান্টেজ আইআইএস এর, এটা উইন্ডোজ সার্ভার আর উইন্ডোজ এর সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কেস ইনসেনসিটিভ। কেস সেন্সিটিভ না বলা হয়। হ্যাঁ, কেস সেন্সিটিভ না কোন সেন্স থেকে? যে আমি উইন্ডোজে যদি দুইটা ফোল্ডার ক্রিয়েট করতে চাই, যে নিউ, হ্যাঁ আমি উইন্ডোজে একটু খেয়াল করেন, আমি আমার ই ড্রাইভে একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাচ্ছি, নিউ ক্রিয়েট হয়ে গেল না? আবার একটা ফোল্ডার আমি ক্রিয়েট করতে চাচ্ছি, নিউ তো ডেফিনেটলি নেবে না, নেবে? অ্যালার্ট করছে। সো আমি যদি এটাকে ইভেন এরকমও করতে চাই, তারপরে কি বলে একটু দেখেন, স্টিল বলছে নিউ আর নিউ উইথ দিস ওয়ান, রাইট? সো এটাকে সেম বলছে, আমাকে নিউও করতে দিচ্ছে না, ক্যাপিটাল নিউ। কারণ কি? এনটা এবং ছোট হাতের এন বড় হাতের এন সে একই রকম মনে করছে। এটাকে কেস ইনসেনসিটিভ বলা হয়। বুঝতে পেরেছেন? সো কেস সেন্সিটিভ কোনটা? যে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার দুইটাকে আলাদা আলাদা করে চিনে। সো লিনাক্স কেস সেন্সিটিভ, উইন্ডোজ কেস ইনসেনসিটিভ। ওকে, আমরা যখন প্রোগ্রামিং করি ফাইলগুলোর নেম নিয়ে অনেক বিপদে পড়ি। আমি কখনো ক্যাপিটাল লেটার ইউজ করি, কখনো স্মল লেটার ইউজ করি, রাইট? এটা লোকালে কাজ করে, বাট লাইভে গিয়ে আর কাজ করে না। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে একটা এক্সামে বসতে হবে, ঠিক আছে? আপনি একটা যে নাম্বার থেকে ফোন আসছিল ওই নাম্বারে কথা বলেন। ওই নাম্বারে কথা বলে আপনি বলেন যে আমার স্যারের সঙ্গে কথা হয়েছে, আপনি আপনাকে একটা সলিউশন পাঠিয়ে দেওয়া হবে কোশ্চিনের, যে কোশ্চিনের উপরে পরীক্ষা হবে। ওটা খুব হার্ড টাইপের। লাস্ট টাইম যে এক্সামটা হয়েছে ওখানে আলটিমেটলি সবাই পোর রেজাল্ট করেছে। আমাদের 35 জনের মধ্যে ইনফ্যাক্ট 2-1 জন পাস করেছে, বাকিরা সবাই ফেল করেছে। এই কারণে ওই সেম কোশ্চিনের উপরে আমরা পরীক্ষা নিচ্ছি, অ্যান্সার গুলো আমরা আগে থেকে মোটামুটি দিয়ে দিচ্ছি। ওই আপনি ইমেল অ্যাড্রেসটা প্রোভাইড করেন যাদের, তারা যেন আপনাকে ওই সলিউশনটা দিয়ে দেয়। আর আগামীকালকে 3টার সময় 2:30টার সময় অবশ্যই আমাকে নক করবেন। নক করে পরীক্ষা কিভাবে দেবেন সেটা জেনে নেবেন এবং ওখানে বসে পরীক্ষা দেবেন।
অনলাইনে, ঠিক আছে? ভালো। তাহলে যে বলছিলাম, তাই না, মানে অ্যাপাচি এবং আইআইএস নিয়ে আমাদের এই পার্থক্যটা কিন্তু আছে। সো আমাদের মেশিনে কি দরকার পড়বে? অ্যাপাচি সার্ভারের প্রয়োজন পড়বে। এটা শুধু পিএসপির জন্য। আমরা যখন ডেটাবেস নিয়ে আলোচনা করব, ডাটা স্টোর করতে যাব, তখন আমাদের মেশিনে ডেটাবেস সার্ভারের প্রয়োজন পড়বে, যখন আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কোনো ডাটা স্টোর করব। মনে করেন আপনি ফেসবুক ইউজ করছেন, আপনি ফেসবুকে লগ ইন করতে চাচ্ছেন, বাট আপনি রেজিস্ট্রেশন ছাড়া কি লগ ইন করতে পারবেন? তো রেজিস্ট্রেশন আজকে করেছেন, কালকে লগ ইন করতে চাচ্ছেন, ডেফিনেটলি ইনফরমেশন গুলো আপনাকে মনে রাখতে হবে। আদারওয়াইজ আপনাকে বলবে আজকে রেজিস্ট্রেশন করেছেন, আজকেই লগ ইন করেন, প্রতিদিন রেজিস্ট্রেশন করতে হবে, প্রতিদিন লগ ইন করতে হবে, হবে? তারপরেও তো সে ম্যাচ করাতে পারবে না, পারবে কি? কোথাও যদি সে ইনফরমেশন গুলো না রাখে। বুঝতে পেরেছেন? সো কোথাও না কোথাও ইনফরমেশন গুলো রাখছে। আপনি 2004 থেকে ফেসবুক ইউজ করেন ফর এক্সাম্পল, রাইট? ওই ডাটাগুলো সে রেখে দিয়েছে আপনার জন্য। কোথায় আছে? ডেটাবেসে, মেমোরিতে আছে, সুন্দর করে গোছানো আছে। তো সুন্দর করে গুছিয়ে রাখার জন্য একটা কমপ্লিট সার্ভারের প্রয়োজন পড়ে, সেটাকে আমরা ডেটাবেস সার্ভার বলি। আর বেশ কয়েকটা ডেটাবেস সার্ভার আছে যেটা ফার্স্ট ক্লাসে আমি নাম উল্লেখ করেছিলাম, MySQL, MS SQL, Oracle, Postgre, রাইট? এর মধ্যে সবচেয়ে সিকিউর এবং পাওয়ারফুল কে? Oracle, তারপরে MS SQL, দেন MySQL, দেন Postgre। বাট সবচেয়ে বেশি ইউজ হয় কোনটা? MySQL, ভেরি ফাস্ট, যে কোনো ডেটাবেস সার্ভারের তুলনায় কয়েক গুণ ফাস্ট। তো এটা অত্যন্ত বড় একটা পাওয়া। তো আমরা MySQL ডেটাবেস সার্ভারটাও শিখবো, তার মানে আমাদের মেশিনে MySQL ডেটাবেস সার্ভারেরও দরকার আছে। সো মিনিমাম 2টা সার্ভার আমাদের রিকোয়ারমেন্ট আছে, যে আজকের দিন থেকে যখন আলোচনা করব বা নেক্সট ক্লাস যখন শুরু হবে, এক সপ্তাহ মতো আজকে সহ, যে ওখানে আমরা অ্যাপাচি হয়তো দেখবো। আর যখন ডেটাবেস নিয়ে আলোচনা শুরু হবে আফটার 14 or 15 ক্লাস, তখন কিন্তু আমাদের ডেটাবেসের আলোচনাও সাথে সাথে চলে আসবে, MySQLটাও লাগবে। তো আমরা আজকে থেকেই আমাদের মেশিনে এনভায়রনমেন্ট গুলো ক্রিয়েট করে ফেলি। আমাদের এখানে যে মেশিন গুলো আছে, এখানে নতুন করে ইনস্টল করার দরকার নেই। যারা পার্সোনাল মেশিন নিয়ে আছেন, ইনস্টল করেন। আমার মেশিনেও 3-4 জায়গায় আছে যদি ইনস্টল করা, আবার আমি নতুন করে এখানে ইনস্টল দিয়ে দিচ্ছি, দেখানোর জন্য ভিডিওতে রাখছি। ইমেলটা লিখেছেন? Dear students, please check your email that contain information about your assignment class. If you don't get any mail, please confirm us immediately. And please check your email that contain information about your assessment test. তাহলে ফাইলটার নাম আপনার ইমেল, এটা কি ইমেলের মধ্যে লিখবেন? এটা স্যার মেসেজ পাঠিয়েছেন, ইমেলে বডি দিলে লিখবো, ওটা লিখব contain information about your assessment test। তাহলে ঠিক আছে, এটা জাস্ট মোবাইলে, তার মোবাইলে পাঠাবো আর কি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এটা মোবাইলে পাঠিয়ে দিচ্ছি। আর স্যার ওই কাদের কাছে মেল পাঠাইতে হবে ওই লিস্টটা, এবং কি মেল লিখবেন ওই লিস্টটা অ্যাটাচ করে আমাকে মেল করতে চাই। একটু দেখে কনফার্ম করুন, তারপর আমি আবার আপনি colortraining@gmail.com এ পাবেন, ওইটাকে আমি ফরওয়ার্ড করে দিই, ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলছিলাম যে MySQL, MS SQL, Oracle, Postgre, তাই না? আমাদের মেশিনে সার্ভার লাগবে। তো আমি সার্ভার ইনস্টল করছি, আমার মেশিনে কয়েক জায়গায় সার্ভার আছে, একাধিক সার্ভার ইনস্টল করা সম্ভব একই মেশিনে। কোনো প্রবলেম হবে না যদি আগের গুলো সব অফ করা থাকে, সার্ভিস অফ করা থাকে। আমি অ্যাট এ টাইম একাধিক সার্ভার রানও করতে পারি, পোর্ট আলাদা আলাদা দিয়ে, এটাও সম্ভব। জ্যাম্প একবার ইনস্টল করে ওটা লাইফ টাইমের জন্য আপনি কপি করে করে ইউজ করতে পারেন। তার মানে আপনি এখানে ইনস্টল করলেন, কপি করে নিয়ে গিয়ে বাসা মেশিনে ইনস্টল করতে পারেন, ভেরি সিম্পল, রাইট? তো জ্যাম্পের মধ্যে পিএসপির ভার্সন নিয়ে এখন আলোচনা। পিএসপির একেবারে লেটেস্ট ভার্সন হচ্ছে 7, বাট 7 এর মধ্যে বেশ কিছু প্রবলেম রয়ে গেছে, এখনো সেটা ফুললি স্টেবল না, স্টেবল বাট কমপ্লিটলি স্টেবল না।
লাইভ যে লাইভ সার্ভারগুলোতে এখনো 5.5 চলছে, মানে লেটেস্ট ওয়ান হচ্ছে 5.5, লাইভ সার্ভারে লেটেস্ট হচ্ছে 5.5। লাইভ সার্ভার গুলো হচ্ছে 5.5 এ আছে, বাট পিএসপি লেটেস্ট হচ্ছে 7। হ্যাঁ, পিএসপি এখন রিলিজ হয়ে করে দিয়েছে 7 রিলিজ হলেও লাইভ সার্ভার গুলোতে এখনো 5.5 এর উপরে আসে নাই। লাস্ট ইয়ারও ছিল 5.4, এখন আসছে 5.5, হয়তো নেক্সট ইয়ারে আসবে 5.6, তার পরের ইয়ারে আসবে কি 7। বুঝতে পেরেছেন? মানে পিএসপি ভার্সন 7 দিয়ে প্রজেক্ট ডেভেলপমেন্টটাকে এখনো সার্ভার গুলো নিরুৎসাহিত করছে যে 7 এখনো কমপ্লিটলি স্টেবল না, যা দিয়ে সরাসরি প্রজেক্ট ডেভেলপ করা যায়। যে ফ্রেমওয়ার্ক গুলো ইন্ট্রোডিউস হয়েছে সেই ফ্রেমওয়ার্ক গুলো কিন্তু রিকোয়ারমেন্ট হিসেবে 7 কে এখনো চাচ্ছে না, তারা এখনো 5.6 কেই রিকোয়ারমেন্ট প্রিরিকুইজিট হিসেবে চাচ্ছে। যখন আমরা কোডিগনেটর শিখতে যাব, লাইক কোডিগনেটর 4 কোডিগনেটর 4 আর কোডিগনেটর 3, কোডিগনেটর 4 এখনো স্টেবল না, মাত্র রিলিজ হয়েছে 2-1 দিন আগে। 3 হচ্ছে স্টেবল ভার্সন, ওই ভার্সন নিয়ে আমরা কাজ করব। সেখানেও দেখবেন যেন 5.6 ই প্রিরিকুইজিট, ওখানে 4 এসেছে, 4 এও কিন্তু 5.6 ই প্রিরিকুইজিট আছে। তো আমরা পিএসপি ভার্সন 5.6.11 টা ইনস্টল করব। ওয়েব থেকে ডাউনলোড করে নিতে পারেন, খুবই ছোট্ট ফাইল, 100-150 মেগাবাইটের মতো। আর আমরা আমাদের কাছে বা আমার কাছে 5.6.11 আছে, যেটা আমি ইনস্টল করছি। এখানকার মেশিনগুলোতে ইনস্টল দেওয়ার দরকার নেই, আমরা পার্সোনাল মেশিন হলে ইনস্টল করে দেই। আর এখান থেকে ভিডিওটা আমি দিয়ে রাখছি, এই ভিডিওটা দেখে কারো যদি প্রবলেম হয় বাসার মেশিনগুলোতে ইনস্টল দেবে। ঠিক আছে, বাসার মেশিনগুলোতে জ্যাম কিভাবে ইনস্টল হবে সেটা আমরা বলবো। আমি এখানে জ্যাম, অথবা আমি বলবো যে TTCI ব্যাচ 18 জ্যাম্প নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব। তো জ্যাম্পের ইনস্টলেশনটা আমি দিয়ে দিচ্ছি। এখানে যা আছে সবকিছু ঠিক থাকবে। নেক্সট, এই ফোল্ডার পাথটা আমি চেঞ্জ করে দিব। ঠিক আছে, আমি বলছি এটা ই ড্রাইভে যাবে, আর TTCI ব্যাচ 18 জ্যাম্প হিসেবে যাবে। TTCI ব্যাচ 18 জ্যাম্প হিসেবে যাবে। আমি আমার ইচ্ছা মতো নাম দিতে পারি। নেক্সট দেন ইনস্টলেশন স্টার্ট। সে একা একাই সবকিছু করে নেবে। রাইট, আমরা যারা পিএসপি আগে থেকে করেছি, আমার মনে হয় এখানে তারা নাম্বার অফ টাইমস এটাকে ইনস্টল করেছে। রাইট, ওয়াম্পটা ইনস্টল না করাই ভালো, ওয়াইজ হবে, কারণ ওয়াম্পে অনেক কনফিগারেশন ঠিকঠাক মতো থাকে না। দিয়ে দিব। জ্যাম্পের ভার্সন দেখিয়ে দিচ্ছি। পিএসপি ভার্সন কিভাবে দেখবেন, দেন পেন ড্রাইভটা আমাকে দেন। ওনাকে ওই লিস্টে দিয়ে দেন। ওনার নাম, ইমেল অ্যাড্রেসটা নিয়েছেন? ওনার ইমেল অ্যাড্রেসটা, ওই ইমেল যেটা করবেন, SMS যেটা করবেন, ওই লিস্টে তাকে রেখে দেন। সে চিটাগং থেকে এক্সাম দেবে। ঠিক আছে।
পিএসপি এটা হচ্ছে 5.6.11 এখন লেটেস্ট জ্যাম গুলো যেটা করে, আগে জ্যামের ভার্সন ডিফারেন্ট ছিল আর কি, 2.2 3.6 এভাবে আসতো। হ্যাঁ, 2 থেকে শুরু হয়ে 3 3.1 2 3 এভাবে আসতো। বাট এখন জ্যাম যেভাবে রিলিজ দেয়, পিএসপির ভার্সন এখানে যে ভার্সনে আছে, জ্যাম্পের ভার্সনটাও ঠিক সেম নামে রাখে। বুঝতে পেরেছেন? মানে লেটেস্ট যেগুলো আর কি 6 এর পর থেকে এটা শুরু হয়েছে। আচ্ছা, এই পেন ড্রাইভটাতে ডাটা গেছে, আমার ইনস্টলেশনটা চলছে। যাদের এখনো মানে যারা পার্সোনাল মেশিনে থাকবেন তারা ইনস্টল করে ফেলেন, আর যারা এখানকার মেশিনগুলো ইউজ করছেন একটু খেয়াল করে দেখেন কোন ড্রাইভে জ্যাম্প নামে ফোল্ডার আছে, ওটা কিভাবে আমরা ইউজ করব সেটা আমি কিছুক্ষণের মধ্যেই দেখাচ্ছি। আচ্ছা, আমাদের ইনস্টলেশনটা কমপ্লিট এবং একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে TTCI ব্যাচ 18 জ্যাম্প নামে। ফিনিশ বাটন প্রেস করার পর সাথে সাথে আমরা একটা ডায়লগ পেয়েছি। দেখেন এখানে 5টা সার্ভার দেখা যাচ্ছে, Apache for PSP, MySQL database server, FileZilla মূলত হচ্ছে ডাটা ট্রান্সফার প্রোটোকল সার্ভার, সো বা ফাইল ট্রান্সফার প্রোটোকল বলা হয়ে থাকে। তো কি করে, লোকাল মেশিনের সাথে লাইভ যে হোস্টিং সার্ভারটা তার সিনক্রোনাইজেশন করে, কম্বিনেশন করে, এবং লোকালের ডাটা ওখানে লাইভে তোলা যায়, লাইভের ডাটা লোকালে এনে এডিট করা যায় এই সার্ভারের মাধ্যমে। ওকে, মার্কারি ইমেল সার্ভারটা বেসিক্যালি এটা হচ্ছে লোকাল মেশিনে যখন আমরা ইমেল গুলো টেস্ট করব, আমরা ডেভেলপমেন্ট পিরিয়ড চলছে, আমার লাইভে অনেক ইমেল টেস্ট করতে হবে বা অনেক ইমেল যাবে, রেজিস্ট্রেশন করলে ইমেল যাবে, ফরগেট পাসওয়ার্ডে ইমেল যাবে, এগুলো আদৌ ঠিক মতো যাচ্ছে কিনা সেটা চেক করার জন্য আমরা যখন সাইট তুলি নাই তখন তো আর টেস্ট করতে পারছি না, সাইটটা লাইভে দিলেই না টেস্ট করতে পারছি, আর যখন আমি দেই নাই তখন কিভাবে টেস্ট করব? লোকাল মেশিনের এই সার্ভারটার হেল্প নিয়ে আমরা লোকাল মেশিনে যে ইমেল আউটলুক এক্সপ্রেস আছে না উইন্ডোজের আউটলুক এক্সপ্রেসের সাথে কম্বাইনেশন করে আমরা যখন লোকাল হোস্ট থেকে কোনো ইমেল ফায়ার করব সরাসরি আউটলুকে চলে আসবে। বুঝতে পেরেছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো। আর টমক্যাটটা কি? জেরির পেছনে ছুটে যায় সেই হচ্ছে টমক্যাট, তাই না? তো টমক্যাট বেসিক্যালি একটা ওয়েব সার্ভার, উপরে অ্যাপাচি একটা ওয়েব সার্ভার, নিচে টমক্যাট একটা ওয়েব সার্ভার। টমক্যাট সার্ভারের কাজ কি? টমক্যাট সার্ভারটা মূলত সি শার্প, জাভা যে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ গুলো আছে তার ওয়েব সার্ভার হিসেবে কাজ করে। আমি যদি উইন্ডোজ মেশিনে সি শার্প করি, জাভা করি, তখন এই টমক্যাট সার্ভারে রেখে সেগুলোকে রান করাতে পারবো। সো পিএসপির জন্য অ্যাপাচি আর সি শার্প জাভার জন্য কি টমক্যাট। ডটনেটের সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজটাই বেসিক্যালি সি শার্প। বুঝতে পেরেছেন? ডটনেটটা তো পুরো একটা ফ্রেমওয়ার্ক বা একটা পুরো বলতে পারেন যে এনভায়রনমেন্ট, ডটনেট প্ল্যাটফর্ম বলা হয়ে থাকে। ডটনেট প্ল্যাটফর্মে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ কি সি শার্প। একটা জিনিস জানার ছিল, এই যে কোডের দরকার হয় স্কাইপিতে বা এই যে আমরা যখন এই জ্যাম্প ইনস্টল করি, কোডের প্রয়োজন হয়। কোডের প্রয়োজন হয় কেন? কোডটা আসলে কি কাজ করে? কোডটা আসলে কি কাজ করে, তাই না?
নাইস কোশ্চেন। আপনারা ডিজিটাল লজিক ডিজাইন করেছেন? ডিএলডি, ডিজিটাল লজিক ডিজাইন, মাইক্রোপ্রসেসর, হ্যাঁ মাইক্রোপ্রসেসর, ঠিক আছে। সো বেসিক্যালি দুইটা পার্ট। প্রথম পার্টটা হচ্ছে ডিজিটাল লজিক ডিজাইন, যেটা সেটা শেখায় যে আমাদের বোধগম্য কোনো ইনস্ট্রাকশনকে কিভাবে কম্পিউটারের বোধগম্য করতে হয়। কম্পিউটার বেসিক্যালি সে ট্রু ফলস ছাড়া কোনো কিছু বোঝে না। কারেন্ট আছে, কারেন্ট নাই, 1 আর 0। সে সকল ডাটা রাখে 1 0-তে, সে বোঝে 1 0 হিসেবেই, রাইট। সো ডিএলডি, ডিজিটাল লজিক ডিজাইন আমাদের ওভাবে অ্যাকচুয়ালি ইনফ্রাস্ট্রাকচারটা বা কনসেপ্টটা গ্রো করে, ডিএলডির কনসেপ্ট। আর মাইক্রোপ্রসেসর যেটা করে যে আমাদের চিপসেট গুলো কিভাবে কাজ করে, সিস্টেমের যে চিপসেট গুলো সেটা কিভাবে কাজ করে। মাইক্রোপ্রসেসর হচ্ছে আমাদের যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আছে, সিপিইউ। সিপিইউ এর মধ্যে যে একটা, যদি মাদারবোর্ডটা আমরা খুলি, ফ্যান ঘুরতে থাকে, তাই না, তার নিচে একটা পাওয়ারফুল ডিভাইস থাকে, সেটাকে আমরা বলে থাকি কি, প্রসেসর। তো প্রসেসরের যে চিপসেট, এর ভেতরে প্রোগ্রামিং করা হয় মাইক্রোপ্রসেসিং প্রোগ্রামিং ইউনিট দিয়ে করা হয়। এটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করতে হয়। তো ওই যে পার্টিকুলার প্রসেসরটা, ওর কাছে ইনস্ট্রাকশন গুলো পৌঁছতে হলে নির্দিষ্ট পোর্ট হয়ে যেতে হয়, রাইট। কারণ হচ্ছে সে প্রসেসর গুলো, কোয়াড সিস্টেমের যে প্রসেসর গুলো, রাইট, কোয়াড সিস্টেমের যে প্রসেসর গুলো একসাথে 24 ইনস্ট্রাকশন নিতে পারে। বলে না যে কোয়াড প্রসেসর এখন চলছে, কোর আই সিরিজ চলছে। সো এই আই সিরিজের মধ্যে কে কতটা ইনস্ট্রাকশন সিমultaneously নিতে পারে তার কম্বিনেশন থেকে। এই কারণে প্রসেসিং ক্ষমতা কি বা প্রসেসর লেভেল বা জেনারেশন হাই হলে মেশিন ফাস্টার হয়, সেটা বলা হয়। সো প্রসেসর যখন আমি একসাথে একদম ইনস্ট্যান্ট, যদি আমি 24টা অ্যাপ্লিকেশন রান করি, একসাথে 24টা অ্যাপ্লিকেশন রান করি, কোয়াড প্রসেসর 24টা অ্যাপ্লিকেশনকেই এক্সিকিউট করতে থাকবে। বাট এক্সিকিউট কিভাবে করবে? রাউন্ড রবিন প্রসেসে। সে হয়তো এক একজনকে এক এক ভাবে টাইম অ্যালোকেট করবে এবং তার পাওয়ার অনুযায়ী, তার সিরিয়াল অনুযায়ী, রাইট, যে কোন অ্যাপ্লিকেশনটা এখন অ্যাক্টিভ আছে তাকে একটু বেশি সময় দিতে হবে, রাইট। কোন অ্যাপ্লিকেশনটা কিছুক্ষণ আগে অ্যাক্টিভ ছিল তাকে আরেকটু কম দিতে হবে। অনেকক্ষণ আমি সেটা খুলছি না, লাইক আমি ক্রম ব্রাউজারে কাজ করছি না, বাট ক্রম ব্রাউজার খুলে রেখেছি, তাকে প্রসেসিং এ সবার শেষে পাঠিয়ে দেবে। তাদের লজিকটা তাদের মতো করে। বাট এই প্রসেসরের কাছে যেতে হলে, প্রত্যেকটা প্রসেসরের ইউনিটে যেতে হলে নির্দিষ্ট পিন হয়ে যেতে হয়। সো এখনকার দিনে প্রসেসরে অ্যারাউন্ড 2000 পোর্ট থাকে, ডিস্টিংক্ট পোর্ট থাকে, 2000-এর উপরে পোর্ট থাকে, যেটা দিয়ে ওই সার্ভারের কাছে পৌঁছানো যায়। আর কিছু কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে যে সরাসরি সার্ভারের পোর্টগুলোতে হিট করতে পারে। এই যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোর মধ্যে অ্যাপাচি, তারপরে স্কাইপির কথা বললেন, স্কাইপি, মাইএসকিউএল। সো ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো কি করে, নির্দিষ্ট পোর্ট ডিফাইন করা থাকে যে এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটার জন্য এই পোর্ট। বাট একটা জেনারিক পোর্ট আছে, পোর্ট 80, যেটা অনেক সার্ভারই নিয়ে থাকে। পোর্ট 80টা অ্যাপাচি নেয়, পোর্ট 80টা স্কাইপি নেয়, রাইট। এরকম আরো বেশ কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে যারা ওই পোর্ট 80টাকে জেনারেল বা ডিফল্ট পোর্ট হিসেবে দেখে নেয়। সেই কারণে ওই অ্যাপ্লিকেশন গুলো যখনই আপনি একসাথে ইনস্টল করেন, একটা আরেকটাকে কনফ্লিক্ট করে। যে আমি যখন স্কাইপি রান করে আছি, সে পোর্ট 80 ধরে রেখেছে, অন্য কাউকে দেবে না। যখন আপনি অ্যাপাচি রান করতে যাবেন, সেও ওই পোর্ট 80 নিতে চাইবে, তখন সে পাবে না, রান করতে পারবে না, রাইট। একটু খেয়াল করেন যে আমি যখন অ্যাপাচি রান করতে যাচ্ছি, সে রানিং দেখাচ্ছে আবার স্টপ হয়ে যাচ্ছে, তার মানে সে ওই পোর্টটা ফ্রি পাচ্ছে না, কেউ একজন সেটাকে ধরে রেখেছে। কে ধরে রেখেছে আমরা জানি, এটা স্কাইপই ধরে রেখেছে। বাট আমি যদি পোর্ট চেঞ্জ করে দেই, চলবে,
অ্যাপাচির পোর্টও আমি চেঞ্জ করতে পারি, আবার স্কাইপের পোর্টও আমি চেঞ্জ করতে পারি। না, পিন তো বেসিক্যালি তার ডিভাইসের জন্য, বাট প্রসেসর নিজে ইনস্ট্রাকশন নেওয়ার জন্য ওই পোর্টগুলো অ্যালাউ রাখে। এটা প্রোগ্রামিং, এটাকে মেশিন ল্যাঙ্গুয়েজ বলা হয়, যে মেশিন যেভাবে আমাকে ইনস্ট্রাকশন গুলো চিনবে। সো খুলে ভেঙে দেখবেন কি থাকে। তো আমি বেসিক্যালি এটাকে কুইট করেই রাখছি। এবার দেখেন আমি স্টার্ট করতে চাইলে স্টার্ট হবে, এখনো হয় নাই। আচ্ছা, স্কাইপে মাত্র বন্ধ হলো, এখনো হয় নাই, এবার গেছে তাই না? এখন স্কাইপে নেই আছে, আমি রিফ্রেশ দেওয়ার কোনো সিস্টেম নাই, স্টিল পাচ্ছি না। আচ্ছা, আমি একে কুইট করে নিই। কোথায় ইনস্টল করেছিলাম? ই ড্রাইভে। ই ড্রাইভে এই যে জ্যাম কন্ট্রোল ইএক্স, এটাকে রান করলে এটাকে আমরা পেয়ে যাব। এই যে এবার পেয়েছে, খেয়াল করেছেন? সে পোর্ট 80 দখল করে নিয়েছে, 443ও সে সাপোর্টিং এ রেখেছে। মাইস্কুয়েল স্টার্ট করছি, মাইস্কুয়েল স্টার্ট হয়ে যাচ্ছে, রাইট? সো স্টার্ট হলে গ্রিন থাকে, আর স্টপ বাটন চলে আসে। আচ্ছা, এখন আমরা যদি বেসিক্যালি রুট মানে আমার হোস্টিং টাতে যেতে চাই, এটাকে আমরা বলি যে আমাদের রুট ডিরেক্টরি, সেই রুট ডিরেক্টরিটাতে যেতে চাইলে এই এক্সপ্লোর বাটনটাতে প্রেস করলেই আমরা রুটে চলে যাব। রুটটা হচ্ছে কোথায়? এক্সপ্লোরে ক্লিক করলে দেখেন জ্যাম যেখানেই ইনস্টল থাকুক না কেন, আপনার কাছে শুধু ইএক্সিটা আছে, কন্ট্রোল ইএক্সি আছে ডেস্কটপে। আপনার মেশিনে একটা জ্যাম্প আছে, সো ডেস্কটপে একটা ইএক্সি আছে, শর্টকাট আপনি রেখে দিয়েছেন, ক্লিক করলে সে সরাসরি আমার কন্ট্রোল প্যানেলটা আসছে, অ্যাপাচি রান করাচ্ছেন, আপনি কোড রাখতে যাবেন। কি করবেন? এক্সপ্লোরে ক্লিক করলে আপনার জ্যাম্প ফোল্ডারটা যে ড্রাইভেই থাকুক না কেন সেটা ওপেন হয়ে যাবে। এরপর অ্যাপাচির রুট কোনটা? আমরা যেখানে পিএসপি নিয়ে কাজ করব, ডেফিনেটলি অ্যাপাচি ডিরেক্টরিতে কাজ করব, রাইট? সো অ্যাপাচির রুটটা হচ্ছে htdocs, 6 নম্বর ফোল্ডারটা, এর ভেতরে আমাদের কাজ করতে হবে। ওকে, তো এখন আমরা যদি লোকাল হোস্টে থাকি বা ব্রাউজারে গিয়ে লোকাল হোস্ট লিখি, অথবা এই কন্ট্রোল প্যানেল থেকে আমি যদি এখানে প্রেস করি অ্যাডমিন, আমার যে ডিফল্ট ব্রাউজার ক্রম, সো ক্রমে দেখেন লোকাল হোস্ট /ড্যাশবোর্ড চলে আসছে, রাইট? সো ফার্স্ট টাইম যখন আমি জ্যাম্প ইনস্টল করছি, জ্যাম্প ইনস্টল করে অ্যাপাচি রান করানোর পরে আমি যখন অ্যাডমিনে প্রেস করেছি, তখন ইউআরএল এ কি আসছে? লোকালহোস্ট /ড্যাশবোর্ড। তো এখানে বিশেষ করে এই যে জ্যাম যে সফটওয়্যারটা, অ্যাপ্লিকেশন সফটওয়্যারটার কথা বললাম না, এর ভেতরে যে সার্ভার গুলো আছে, কার কি কাজ, কার কি ভার্সন, এর ভেতরে কি আছে না আছে সব সুন্দর করে ডেসক্রাইব করা আছে। তো আমরা যদি পিএসপি সম্পর্কে জানতে চাই, মাইস্কুয়েল সম্পর্কে জানতে চাই, ফাইলজিলা, মার্কারি, টমক্যাট সম্পর্কে জানতে চাই, এখানে সুন্দর একটা গাইডলাইন পাবো, ঠিক আছে? তো পিএসপি ইনফো আমাদের দেখার দরকার কি? একজন বলছিল যে আমি পিএসপি ভার্সন কোথা থেকে দেখবো, যে এই জ্যাম্পের মধ্যে অ্যাপাচির কোন ভার্সন বা পিএসপির কোন ভার্সন আছে। একটু খেয়াল করেন, টপ নেভিগেশনে পিএসপি ইনফো আছে, এর উপরে যখন আমরা প্রেস করছি পিএসপি ভার্সন 5.6.11 দেখাচ্ছে, তাহলে আমরা এখানে ইউজ করছি কি? পিএসপি ভার্সন 5.6.11, এবং পিএসপি আদার্স এক্সটেনশনের ইনফরমেশনও এখানে দেওয়া আছে, যে কোন কোন এক্সটেনশন এনেবল আছে, কোন এক্সটেনশন এনেবল নেই, যে হিউজ একটা ইনফরমেটিভ পেজ বলতে পারেন যা এখানে দেওয়া আছে। ওকে, সো এটা গাইডলাইন বলা হয়, টিউটোরিয়াল বলা হয় ডকুমেন্টেশনের। সো আমরা লোকাল হোস্ট লিখলে এই পেজটাই চলে আসবে। আমি যখন লোকাল হোস্টে হিট করব, দেখেন এই পেজটাই কিন্তু চলে আসে। বারবার এই পেজটা আসতে তো হবে না, আমাদের কোডটা এক জায়গায় রাখতে হবে। সো আমি যদি htdocs এ আমার কোড রাখি, সেই কোডগুলো তো আমাদের দেখতে পেতে হবে, বা ফোল্ডারটা আমাদের দেখতে পেতে হবে। পিএসপি তে একটা ডিফল্ট কনসেপ্ট আছে, বা সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু একটা ফাইল থাকে যেটাকে বলা হয় ডিফল্ট ফাইল।
পিএসপি তে যেমন যদি কোনো ফোল্ডারের মধ্যে ইন্ডেক্স নামে ফাইল থাকে এবং সেটার এক্সটেনশন যাই হোক না কেন, পিএসপি হোক আর এইচটিএমএল, সেটাকে রান করে দেয়। যদি দুইটা ফাইল থাকে, একটা পিএসপি এক্সটেনশনে আর একটা এইচটিএমএল এক্সটেনশনে, কাকে রান করাবে? পিএসপি কে রান করে দেবে। যদি পিএসপি না থাকে বা পিএসপি কে রিনেম করে দেন, এইচটিএমএল কে রান করে দেবে। তার মানে ইন্ডেক্স নামে কোনো ফাইল পেলে সে সরাসরি সেটাকে রান করে দেবে। দ্যাট মিনস আমরা যখন কোনো ডোমেইনে হিট করি, আমরা তো একটা ডেফিনেটলি কোড রান করাই, তাই না? লাইক আপনি google.com লিখেছেন, google.com লেখার পরে এটা হিট করা হয়েছে, সার্ভারে কোড রাখা হয়েছে, ডেফিনেটলি ওই কোডের ভেতরে ইন্ডেক্স নামে একটা ফাইল আছে। colortraining.com লিখেছেন, ওখানে একটা ইন্ডেক্স নামে ফাইল আছে। তো যারা বিগিনার্স লেভেলের হ্যাকার, তারা যে কাজটা করে থাকে হচ্ছে কোনোভাবে স্ক্রিপ্টিং এর মাধ্যমে ইন্ডেক্স ফাইল নেমটা চেঞ্জ করে দিতে পারলেই তো হলো, তাই না? সাইট আর আসবে না, কোড দেখা যাবে। অনেক সময় অনেক ওয়েবসাইটে দেখা যায়। আবার স্ক্রিপ্ট চালিয়ে ইন্ডেক্স ফাইলটাকে মুছে দেওয়া যায়, ইন্ডেক্স চালিয়ে ওই ফাইলের মধ্যের কোডগুলো চেঞ্জ করে ফেলা যায় এবং দেখায় না যে হ্যাক বাই সামওয়ান, রাইট? ভিডিও টিডিও দেখা যাচ্ছে, ইমেজ দেখা যাচ্ছে, এরকম। তো বেসিক্যালি তারা ওই ছোটখাটো স্ক্রিপ্টিং চালিয়ে এই হ্যাকগুলো করে থাকে। যদি সার্ভারের সিকিউরিটি কম থাকে দেন পসিবল। ওই হ্যাকিং গুলো মূলত হয়ে থাকে সার্ভারের পোর্ট সিকিউরিটির কারণে। যদি সার্ভার সিকিউর হয় বা যদি ওই সাইট গুলো বানানো হয় লাইক সিএমএস, লাইক ওয়ার্ডপ্রেস অর জুমলা অর দ্রুপাল, রাইট? এগুলো দিয়ে যখন সাইট বানানো হয় তখন ওই সাইটের সিকিউরিটি খুবই দুর্বল থাকে এবং তখন হ্যাকাররা খুব সহজে সেখানে স্ক্রিপ্ট চালাতে পারে। বুঝতে পেরেছেন? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করা সাইট গুলো হ্যাক করাটা একটু দুরূহ। সো ডিফল্ট ফাইলটা আমরা আপাতত রিনেম করে রাখবো, index1 বলে রাখছি, রিনেম করে দিয়েছি। এটা ডটের পরে বসেছে, index1.php করে দিয়েছে। এবার যদি আমরা ড্যাশবোর্ডে যাই, দেখেন আমরা ইন্ডেক্স অফটা পাচ্ছি। এটা মোর ইজিয়ার টু ট্রেস আওয়ার কোড। সো আমরা আমাদের htdocs এ যখন ফোল্ডারে রাখবো, কোড করব, তখন কিন্তু লোকালহোস্ট লিখলে এটা চলে আসবে, তাই না? সো আমরা এখন একটা ছোট্ট ব্রেকে যাব 10 মিনিটস এর, এরপর আমরা কোড লেখা শুরু করব। যে আমরা htdocs এর মধ্যে এখন একটা ফোল্ডার করব। htdocs ফোল্ডারে আমরা একটা নতুন সাব ফোল্ডার করছি, এটাকে আমরা প্রজেক্ট নেম বলবো ttci batch কত 18 php basic, ttci batch 18 php basic। এখন এই ফোল্ডারটা আমরা যদি এখন এখানে রিলোড দেই, দেখেন চলে আসবে যে ttci batch 18 php basic চলে আসছে। প্রেস করছি, এখানে কারেন্ট ডিরেক্টরি নাল দেখাচ্ছে, কিছু নেই, কারণ এই ফোল্ডারের মধ্যে কোনো কিছু নাই। এখন আমরা একটা প্রজেক্ট নেটবিনস এর মধ্যে নিয়ে নেই। নেটবিনের সাথে অ্যাড করব। ব্যাকে ঠিক আছে, একটা ফোল্ডার নিছি ttci batch 18 php batch basic, আর কি php basic, যে কোনো নামে একটা ফোল্ডার নেন। দেন ওটাকে আপনারা নেটবিনসে নিয়ে নেন। নেট যখন এটা ফোল্ডার করলাম, প্লাস সাইন PHP অ্যাপ্লিকেশন, নেক্সট, ব্রাউজ, ঠিক আছে?
কিভাবে নিচ্ছি আবার রিপিট, হ্যাঁ, নিউ প্রজেক্ট পিএসপি অ্যাপ্লিকেশন, এর আগে নিয়েছিলাম কি HTML, পিএসপি অ্যাপ্লিকেশন পর নেক্সট। আমি ব্রাউজ করে আমি আমার ফোল্ডারটা দেখিয়ে দিব, আমার কোন ফোল্ডারটাতে যাবে, ই ড্রাইভ, এই যে TTCI ব্যাচ 18, দেন htdocs, দেন TTCI ব্যাচ 18 PHP বেসিক। ফোল্ডারটার নামে ফাইলটা প্রজেক্টের নাম কপি করলাম, প্রজেক্ট নেমে পেস্ট করে দিলাম, দেন ফিনিশ। দেখুন এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। এই যে এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে TTCI 18 ব্যাচ। হ্যাঁ, হ্যালো, ব্ল্যাঙ্ক। অলিউল্লাহর পেন ড্রাইভে একটা ফাইল দেয়া ছিল, ওইটা আমরা একটু দেখি। কোনটা? ডে 8। ডে 8 এর মধ্যে কি আছে? পাবলিক HTML এ একটা ফাইল তো স্যার, একটা ফাইল স্যার, এই ফাইলটি রান করেন, ওপেন করেন। হ্যাঁ স্যার, ব্রাউজার ওপেন করেন। হ্যাঁ, এই ফাইলটাই ওপেন করছি। এই পেজটা এসেছে। স্যার, এখন এইটা থেকে স্যার লিঙ্ক দিয়েছিলাম অন্য পেজে, কিন্তু ওই পেজগুলোতে যায়নি। মানে কি লিংক দিয়েছিলেন? স্যার, এখন অ্যাডিশনেও স্যার বুকিংটা ওপেন করেন। নোটপ্যাডেই খুললাম। কই কোনো লিংক দেয়া নাই। স্যার, লিঙ্ক করে স্যার দিয়েছিলাম ওই সময়, করে নিয়ে কি লিংক দিয়েছিলেন আমাকে একটু বলেন তো। এই হোমের আগে স্যার অ্যাঙ্কর ট্যাগ দিয়ে স্যার লিংক দিয়েছিলাম। কি লিংক দিয়েছিলেন? স্যার, এখানে হোমের মধ্যে স্যার দিয়েছিলাম ইন্ডেক্সে, স্যার এই কোডিংটা যেটার মধ্যে আছে স্যার, এই পেজে স্যার ওই ইন্ডেক্সে আছে না, ইন্ডেক্সের কোডিংটা দিয়েছিলাম। তারপরে অ্যাবাউটের মধ্যে স্যার আরেকটা অ্যাবাউটের জন্য আরেকটা পেজ দিয়েছিলাম। একটা পেজ নিয়ে ওই জায়গাতে স্যার আবার অ্যাঙ্কর ট্যাগ দিয়া অ্যাবাউট HTML দিয়ে স্যার দেখি আমরা তো করলাম, এবার হয় কিনা। হ্যাঁ, যে হোমে ক্লিক করলে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে ইন্ডেক্স HTML এ যায় কিনা। এই যে আমি ক্লিক করছি, যাচ্ছে তো। স্যার, এখন অ্যাবাউটে আবার অ্যাবাউটে আমি একটা লিংক তৈরি করি। আমি এই ফাইলটাকে সেভ অ্যাজ করে নিই, ঠিক আছে? ফাইলটাকে সেভ অ্যাজ করে এখানেই আমি ফাইলটার নাম দিচ্ছি aboutus.html, ঠিক আছে? এবং এই ফাইলে কিছু কোডিং, মনে করেন যে এই যে সার্কেলের যে ডিভটা আছে এটা মুছে দেই, এখানে জাস্ট কিছু এরকম থাক, ঠিক আছে? আর এবার অ্যাবাউটে যখন প্রেস করা হবে, হাইপার লিংকে চলে যাবে। হ্যাঁ, aboutus.html। বেসিক্যালি এটা অ্যাবাউট আসে হয়েছে। সো এই লিংকটা তো আমাকে কোথায় নিতে হবে? হোমেও কপি করে দিতে হবে, আবার অ্যাবাউট আসেও কপি করে দিতে হবে। সো আমাদের যে ইন্ডেক্স ফাইলটা আছে সেখানেও কপি করে দেই। দেখেন দুই জায়গায় কপি করে দিলাম। তাহলে আমার এখন কি আছে? হোমে এটা আছে, তাই না? এসএলটা আছে। হোমে প্রেস করছি, এখানেই থাকছি। অ্যাবাউট আসে প্রেস করছি, এই যে অ্যাবাউট আসে চলে আসছে। আপনি ভুল করেছিলেন কোথাও, টাইপিং মিস্টেক হতে পারে বা অন্য কোনো কারণেও হতে পারে। বুঝতে পেরেছেন? এটা সিএসএস দিয়ে নান করে দেবেন। লিস্ট স্টাইল টাইপ নান করে দেবেন।
আচ্ছা, আমরা যখন পিএসপি প্রজেক্টটা নিয়েছিলাম দেখেন সোর্সের মধ্যে ব্ল্যাঙ্ক, কোনো কিছু নেই। সো এখানে আমি রাইট ক্লিক করে একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি, ডে 11 নামে ফোল্ডার ক্রিয়েট হয়েছে সোর্সের মধ্যে। আমি আমার যে ড্রাইভটা ই ড্রাইভ, যে TTCI ব্যাচ 18, এখানে htdocs এর মধ্যে আমাদের ফোল্ডারের মধ্যে ডে 11 নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, বুঝতে পেরেছেন? তো ওখানে আমি ক্রিয়েট করলাম ডে 11, এখানে আমার ফোল্ডারটা চলে আসে। এখন ডে 11 এর মধ্যে আমি নিউ একটা PSP ফাইল নিচ্ছি। ওকে, ফাইলটার নাম দিচ্ছি PSP syntax, রাইট? কোথা থেকে? হ্যাঁ, হতো। যেহেতু আমরা ডে বাই ডে আগাবো এই জন্য একটা সাব ফোল্ডার নিয়ে নিলাম, এছাড়া আর কিছুই না। সো PSP syntax নামে একটা ফাইল নিয়েছি। এখানে আমাদের ডে 11 ফোল্ডারে আমাদের PSP syntax নামে ফাইলটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ডিরেক্টরিতে। সো নেটবিনস থেকে আমরা যেটা দেখবো, এই যে সিনট্যাক্সটা, এটা PSP ফাইলের সিনট্যাক্স। PSP তে PSP ওপেনিং ট্যাগটা হচ্ছে লেস দেন হোয়াট সাইন PSP, আর তার একটা ক্লোজিং আছে দিস। এটাকে কি বলা হয়? PSP ক্লোজিং সিনট্যাক্স। এটা PSP ওপেনিং ট্যাগ আর এটা PSP ক্লোজিং সিনট্যাক্স। এখন আমি যখন কোন একটা ফাইলে শুধুই PSP কোড লিখবো, আবারও রিপিট করছি, আমি যখন কোন একটা PSP ফাইলে শুধুই PSP সিনট্যাক্স লিখবো, তখন এই ক্লোজিং ট্যাগটা দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? বাট PSP ফাইলের মধ্যে আমি PSP লিখতে পারি, HTML লিখতে পারি, HTML এর মধ্যে CSS লিখতে পারি, জাভাস্ক্রিপ্ট লিখতে পারি। রিপিট করছি, PSP ফাইলের মধ্যে আমি HTML লিখতে পারি, HTML এর মধ্যে আমরা CSS লিখতে পারি, জাভাস্ক্রিপ্টও লিখতে পারি। আবার PSP ফাইলে তো PSP লেখা যাবেই। বুঝাতে পেরেছি? আচ্ছা, তো এখন এটা পিওর PSP ফাইল, আমি যা লিখবো সব PSP সিনট্যাক্সে লিখবো। আচ্ছা, যা ছিল এটাকে কমেন্টস বলা হয়, যে একটা PSP ফাইলে আপনি কিভাবে কমেন্টস দেবেন। কমেন্টস কেন লাগবে সেটা কিন্তু আমি HTML এর ক্লাসে বলেছিলাম, মনে আছে? যেমন লম্বা লাইনের কোড হচ্ছে, কোন অংশ কোন কাজ করছে সেটা কিন্তু আমাদের কমেন্টেড না করে রাখলে বোঝা অত্যন্ত কঠিন হয়ে যাবে, নিজেই বুঝতে পারবো না, অন্যরা কিভাবে বুঝবে। ক্লিয়ার? তো আমরা একটু যদি দেখি
যে পিএইচপি তে কমেন্টস হচ্ছে বেসিক্যালি সিঙ্গেল লাইন কমেন্টস হচ্ছে দুইটা স্ট্রিপ স্ল্যাশ, ডাবল লাইন কমেন্টস হচ্ছে দিস বা মাল্টি লাইন। যদি একাধিক লাইনকে আমি কমেন্ট আউট করে দিতে চাই তাহলে স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ, এন্টার দিতে থাকলে যে ডট বসে যাচ্ছে সামনে, এটা নেটবিনস এর ফ্যাসিলিটি। পিএসপি দিয়ে কোনো আউটপুট ডিজাইন করে দেখানো সম্ভব না। পিএসপি নিজে থেকে কোনো আউটপুট বলতে পারেন যে ঠিক তেমন ভাবে দেখাতে পারে না সিম্পল টেক্সট ছাড়া। সে যেটা করতে পারে ম্যাক্সিমাম সেটা হচ্ছে যে প্লেন টেক্সট বা স্ট্রিং, প্রোগ্রামিং এর একটা টার্ম আছে স্ট্রিং, আমরা যে টেক্সট গুলো লিখি সেগুলোকে প্রোগ্রামিং এ বলা হয় কি স্ট্রিং, এবং সেগুলো রাখা হয় সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের মধ্যে। তো পিএসপি বেসিক্যালি যেটা করতে পারে সেটা হচ্ছে সিঙ্গেল লাইন স্টেটমেন্টকে এক্সিকিউট করতে পারে। সিঙ্গেল লাইন স্টেটমেন্ট, একটা লাইন অফ আউটপুটকে সে জাস্ট ডিসপ্লে করতে পারে। সে সিএসএস এর মতো ডিজাইন করতে পারে না, এইচটিএমএল এর মতো ট্যাগ ইমপ্লিমেন্ট করতে পারে না। সে যেটা করতে পারে প্লেন টেক্সটকে সে এক্সিকিউট করে দিতে পারে, আবার যদি ওই প্লেন টেক্সট আমি এইচটিএমএল এর কোথাও দেখাতে চাই সেটাও করা যায়। যে লাইক আমি এইচটিএমএল এর হেডার ট্যাগের মধ্যে পিএসপি দিয়ে কিছু একটা লিখে দিলাম, হেডার ট্যাগ ওটাকে কি বড় করে দেবে না? আমি যাই লিখি না কেন, ওকে। সো একটু দেখেন কি লিখছি। আমি বলি যদি এরকম যে হ্যালো পিএসপি, তাহলে লম্বা কি যেন চলে আসছে, এটা বাদ দিয়ে দেই। সিনট্যাক্স এরর দেখাচ্ছে, আনএক্সপেক্টেড, রাইট? সো এটাকে যদি আমরা স্টেটমেন্ট হিসেবে বানাতে চাই আমাকে এখন দুইটা কাজ করতে হবে। প্রথমে স্টেটমেন্টের একটা এন্ডিং দিতে হবে যেটা ম্যান্ডেটরি, রাইট? আমি যদি এরকম লিখতাম তাহলেও এটা একটা সিঙ্গেল লাইন স্টেটমেন্টই হতো। এটা এখন কিন্তু কোনো এরর নেই, খেয়াল করেছেন? বাট এটা যখন লিখেছিলাম তখন একটা এরর আছে। এররটা হচ্ছে নাম্বার ক্ষেত্রে কোনো কোটেশনের প্রয়োজন নেই, বাট যখনই স্ট্রিং তখনই আমাদের স্ট্রিং সাইনটা দিতে হবে। পিএসপি তে স্ট্রিং সাইন দুইটা, সিঙ্গেল কোট অথবা কি ডাবল কোট, রাইট? এখন কিন্তু এরর চলে গেছে। আর এই সিঙ্গেল লাইন স্টেটমেন্টকে আউটপুটে যদি আপনি দেখাতে চান, দুইটা কিওয়ার্ড আছে, আপনাকে লিখতে হবে ইকো অথবা কি প্রিন্ট। বেসিক্যালি ইকোটাই মোস্টলি ইউজড এবং বলতে পারেন লেটেস্ট, হ্যাঁ, মোস্টলি ইউজড অ্যান্ড লেটেস্ট। তো আমি ইকো ইউজ করেছি হ্যালো পিএসপি তে। এবার এটাকে যদি দেখতে চাই লোড দেই, এখানে লোড দিলে আমাদের এই ফাইলটাকে দেখতে পাবে। একটু খেয়াল করেন ডে 11 দেন পিএসপি সিনট্যাক্স। আমি ইকো এই ফাইলটার উপরে প্রেস করেছি, আমি কিন্তু প্রেস করেছি কি পিএসপি সিনট্যাক্স এর উপরে। তো আমি হ্যালো পিএসপি কথাটাকে কিন্তু দেখতে পাচ্ছি, রাইট? রান করেছে আপনারটা, প্রবলেম আছে। সাইন আপ, চাইনা ল্যাঙ্গুয়েজ চলে আসে। আপনাকে পছন্দ করেছে দেলোয়ার, দেলোয়ার দেলোয়ার একটু চা দাও। আচ্ছা, এবার একটু খেয়াল করেন যে এই তো পিএসপি, এটা পিএসপি সিনট্যাক্স। পিএসপির ভেতরে আমি যদি এইচটিএমএল, রিপিট করছি, পিএসপির মধ্যে যদি আমি এইচটিএমএল লিখতে চাই তাহলে আমাকে স্ট্রিং আকারে লিখতে হবে।
হ্যালো, এই জন্যই আমি নিষেধ করেছিলাম ইনস্টল করতে, আপনারা প্রবলেম করে ফেলবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, রান করে না অ্যাপাচি, রান করে না। টাকা 100 টাকা দিছে আমার কাছে, তো রিকোয়েস্ট আসছে বিকাশ অ্যাপটা রিকোয়েস্ট, আমি 8:10 পাঠিয়েছি। তাহলে দেখেন এখন যদি না আসে মানে তাহলে তো জ্যাম চলতেছে, এখন তো পিক আওয়ার, কিছুক্ষণের মধ্যে যদি না আসে তাহলে বাসায় গিয়ে দিয়ে দেবে। কিছুক্ষণের মধ্যে যদি না আসে মেসেজগুলো দিয়ে দিতে পারলে ভালো হতো। ঠিক আছে, আচ্ছা এবার যা আমি বলছিলাম সেটা হচ্ছে যে এবার হচ্ছে যে পিএসপি এর মধ্যে আমি এইচটিএমএল লিখতে পারবো না, একটু খেয়াল করেন। এইচটিএমএল এর ট্যাগ এভাবে লিখতে হয় না? দেখেন এরর টেরর চলে আসছে না অনেক, এভাবে লেখা সম্ভব না পিএসপি এর মধ্যে। পিএসপি এর মধ্যে আমি এইচটিএমএল লিখতে পারি স্ট্রিং আকারে, স্ট্রিং দিয়ে দিলাম, এই যে সিঙ্গেল কোট, হ্যাঁ এই ডাবল কোট এবং সিঙ্গেল কোটকে স্ট্রিং বলে। এখন কিন্তু কোনো এরর নেই, খেয়াল করেছেন? তো বেসিক্যালি কি হবে, পিএসপি এই আউটপুটটা কার কাছে পাঠাবে, এইটা পাঠাবে কার কাছে, ব্রাউজারের কাছে। আর ব্রাউজার তো এইচটিএমএল চিনে, ব্রাউজার কি এইচটিএমএল চিনে না, তখন এই এইচটিএমএল এর হেডার ট্যাগকে সে এক্সিকিউট করে দেবে। বুঝতে পেরেছেন? সো এবার যদি আমরা আউটপুটটা দেখি, এবার আউটপুটটা ঠিক এরকম দেখাবে। দেখিয়েছে না? তার মানে হেডার কিন্তু পিএসপি সিনট্যাক্স এর মধ্যে কাজ করেছে। আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে আমি পিএসপি সিনট্যাক্স দিয়ে এইচটিএমএল লিখতে পারি, বাট অবশ্যই এইচটিএমএল গুলো থাকবে কার মধ্যে, স্ট্রিং আকারে। ওকে, সো এটা ছিল আমার 1 নাম্বার লেসন, এটাকে আমরা বলছি পিএসপি এর সিনট্যাক্স লেসন, রাইট? সো যদি কেউ আপনাকে বলে কখনো যে আপনার পিএসপি এর বেসিক সিনট্যাক্স কি বা পিএসপি সিনট্যাক্স কি, তখন এটা বলতে হবে। দেখেন পিএসপি সিনট্যাক্স লেখা শুরু হয় এভাবে, মানে সহজে লেখার উপায় আমি বলছি, যদিও এভাবে লেখা যায়, গ্রেটার দেন হোয়াট সাইন পিএসপি or what sign greater than, এটাকে বলা হয় পিএসপি ওপেনিং, এটাকে বলা হয় পিএসপি ক্লোজিং। বাট এটা লিখতে আমার যতটুকু সময় লেগেছে এর চেয়ে আরেকটা প্রসেস আছে যেভাবে লিখলে খুব দ্রুত লেখা যায়। আমি লেস দেন গ্রেটার দেন দিলাম, রাইট? তারপরে আবার হোয়াট সাইন দিলাম, দেন পিএসপি লিখে স্পেস দিয়ে দিলাম, ওপেনিং ক্লোজিং হয়ে গেল। যেটা বুঝতে পেরেছেন? খুব সহজে লেখার উপায়। সো উপরেরটা আমার ওপেনিং, নিচেরটা হচ্ছে আমার ক্লোজিং। তো যখনই আমার প্রয়োজন পড়বে, মনে করেন আমি আমার ফাইলে এইচটিএমএল লিখছি, দেন পিএসপি লিখছি, এইচটিএমএল লিখছি, পিএসপি লিখছি, এইচটিএমএল এর মধ্যে পিএসপি লিখছি, তো তখন আপনাকে ওপেনিং ট্যাগও দিতে হবে, ক্লোজিং ট্যাগও আপনাকে দিতে হবে। আমি পিএসপি ফাইলে যে কোনো জায়গায় পিএসপি লিখতে পারি, সেটা এইচটিএমএল এর মধ্যে হোক আর পিএসপি সিনট্যাক্স এর মধ্যে হোক। ওকে, সো আমি যদি পিএসপি দিয়ে কোনো একটা স্টেটমেন্ট লিখতে চাই, ফার্স্টে আমরা এইভাবে লিখব, এরপর একটু খেয়াল করেন যে আমি যদি আমার ইচ্ছে মতো এইচটিএমএল সিনট্যাক্স লিখি আউট অফ পিএসপি সিনট্যাক্স, ফাইলটা কি আমার পিএসপি, বাট পিএসপি সিনট্যাক্স এর বাইরে আমি যখন এইচটিএমএল লিখছি, ফ্রিলি এইচটিএমএল লেখা যাচ্ছে, কোনো এরর আছে?
নেই। স্টিল কোনো এরর নেই, এরর আসবেও না, কারণ আমি পিএসপি ফাইলের মধ্যে অনায়াসেই HTML লিখতে পারি। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমি এখন চাইলে এই HTML এর মধ্যে একটা ব্লক তৈরি করতে পারি, যে লাইক এখানে যদি আমি লিখি হ্যালো পিএসপি, এটা কাজ করবে না? ডেফিনেটলি HTML স্ট্রাকচারের মধ্যেও হ্যালো পিএসপি কাজ করবে অ্যাজ ইট ইজ, রাইট? সো তার মতো করেই কাজ করছে। এখন আমি যদি বলি যে না, আমি এটাকে এভাবে লিখবো না, আমি যদি এভাবে লিখতে চাই, হ্যালো ওয়ার্ল্ড হেডার ট্যাগের মধ্যে পিএসপি দিয়ে দিয়েছি, কাজ করছে। তার মানে আমি পুরো কোড HTML লিখেছি, HTML এর নির্দিষ্ট একটা ট্যাগে ইনারে, এটাকে বলা হয় ট্যাগের ইনার বা ইনার HTML। টার্মগুলো আমরা মনে রাখবো। আমার কার্সার যেখানে বিপ করছে জায়গাটার নাম কি? ইনার HTML। রিপিট করছি, জায়গাটার নাম হচ্ছে ইনার HTML। আমি ইনার HTML এ অনায়াসেই পিএসপি লিখতে পারি। দ্বিতীয় যে এক্সাম্পলটা আমি দিব সেটা হচ্ছে HTML এর যে সিনট্যাক্স বা HTML এর যে ট্যাগ, ট্যাগের ভেতরে কি অ্যাট্রিবিউট থাকে না? আমরা শিখেছি ট্যাগে অ্যাট্রিবিউট থাকে, লাইক ইনপুট, টাইপ, টেক্সট। টাইপটা কি? অ্যাট্রিবিউট। টেক্সট হচ্ছে ভ্যালু, রাইট? আচ্ছা, আমি নেম বলছি লাইক স্টুডেন্ট নেম, বা এই নেম অ্যাট্রিবিউটটা আমি এখন তুলে রাখি, আমি ভ্যালু নামে একটা অ্যাট্রিবিউট দিচ্ছি। আপাতত যদি এটাকে সেভ করে রান করাই, একটু খেয়াল করেন একটা ইনপুট বক্স এসেছে, খেয়াল করেছেন? বাট আমি যদি এখন এই ভ্যালুর মধ্যে 1 2 3 এরকম কিছু লিখি, তাহলে এখানে কি আসে? 1 2 3 আসছে না ইনপুট বক্সের মধ্যে? তার মানে ইনপুট বক্সের ভ্যালু নামে যে অ্যাট্রিবিউটটা আছে, এখানে যদি কোনো কিছু দেয়া হয় তাহলে ওই ইনপুট বক্সের মধ্যে সেটাকে আগে থেকেই দেখা যায়। সো আপনারা অনেক সময় দেখেন না যে কোনো কিছু এডিট করতে যাচ্ছে, পুরনো ভ্যালুগুলো ওখানে দেখাচ্ছে। হাউ? আপনি আপনার প্রোফাইল এডিট করতে যাচ্ছেন, ইনপুট বক্সের মধ্যে আগে থেকেই আপনার নাম দেখাচ্ছে, আপনার মোবাইল নাম্বার দেখাচ্ছে, আপনার অ্যাড্রেস দেখাচ্ছে। কিভাবে? সে ডেটাবেস থেকে তুলে এনে পিএসপির মাধ্যমে ওই পেজের ওই পার্টিকুলার লোকেশনগুলোতে এক্সিকিউট করে রেখেছে, ইকো দিয়ে রেখেছে। সো মনে করেন এরকমই একটা কিছু, আমি পিএসপি দিয়ে ডেটাবেস থেকে ডাটা তুলে এনে যদি আমি বলি ইকো, রাইট? এবং এর ভেতরে আমি যদি আপাতত লিখে রাখি লাইক ABC, আমার হাতে তো কোনো ভেরিয়েবল নেই, আমরা ভেরিয়েবল কি জানিও না, রাইট? যদি আমরা ভ্যালু নিয়ে আসি, মনে করেন এটাই ডেটাবেস থেকে এসেছে, পিএসপি নিয়ে এসছে, এখানে যদি ইকো দিয়ে ফেলে তাহলে ওই ডাটাটাকে সে কোথায় দেখতে পারবে? ওই ইনপুট বক্সের মধ্যে। আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে HTML এর অ্যাট্রিবিউটের ভ্যালুর মধ্যেও আমি পিএসপি লিখতে পারি, আমি ইনারের মধ্যেও আমি পিএসপি লিখতে পারি। ক্লিয়ার সবাই? তার মানে আমি পিএসপি নরমালি তো পারি পিএসপি ফাইলে, ইভেন HTML সিনট্যাক্সের যে কোনো লোকেশনে পিএসপি ওপেন ক্লোজের মাধ্যমে সেখানে পিএসপির কোড আমি বসাতে পারি। এই জন্যই পিএসপি কে বলা হয়ে থাকে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। পিএসপি নিজে থেকে কোনো আউটপুট জেনারেট করতে পারে না, সুন্দর আউটপুট জেনারেট করে কে? HTML, আর HTML এর মধ্যে স্ক্রিপ্ট হয় কে? পিএসপি। ওকে, সো আমরা তাহলে এই পিএসপি ফাইলের মধ্যে যেহেতু আমি HTML লিখতে পেরেছি, HTML এর মধ্যে আমরা স্টাইল ট্যাগ দিয়ে CSS ও লিখতে পারবো, স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে জাভাস্ক্রিপ্ট ও লিখতে পারবো। সো অত্যন্ত পাওয়ারফুল একটা ফাইল এক্সটেনশন, এবং এর ভেতরে আমরা এই 4টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনায়াসেই লিখতে পারবো। সো এখন থেকে যত ফাইল আমরা তৈরি করব পিএসপি তে, হ্যাঁ, আর যখন এটাকে এক্সিকিউট করব তখন সার্ভারের মধ্যে থেকে এক্সিকিউট করতে হবে, কারণ এই HTML PHP ফাইলটা কিন্তু অন্য জায়গায় রাখলে রান করানো যাবে না। HTML গুলো তো যে কোনো জায়গা থেকে রান করানো গেছে,
বাট এই পিএসপি ফাইলটা যদি আপনি htdocs এর কোনো ফোল্ডারের বাইরে রেখে রান করানোর চেষ্টা করেন, কাজ করবে না। যেটা বুঝতে পেরেছেন? সো আমি যদি ওই ফাইলটাকে সরিয়ে অন্য কোথাও রাখি আর আমি যদি ওপেন উইথ করি ব্রাউজারে, সে কিন্তু ডাউনলোড হয়ে যাবে, রান করবে না। কোথায় রেখে রান করাতে হবে? htdocs এর মধ্যে কোনো একটা ফোল্ডারে রেখে আপনাকে সেটা রান করাতে হবে। বুঝতে পেরেছেন? সো জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস নেওয়া হলো পিএসপির উপরে, যাতে ইন্টারেস্ট গ্রো করে। আমরা নতুন একটা ল্যাঙ্গুয়েজ শিখতে চাচ্ছি, আর যা শিখেছি ছোটখাটো যে কয়েকটা কমান্ড আমরা শিখেছি HTML এবং CSS এ, সেটা দিয়ে একটা প্রজেক্ট বানিয়ে আনার চেষ্টা করি। যদি প্রজেক্ট বানাই তখন বলবেন যে না আমরা কিছুটা শিখেছি, বা আমি মনে করবো যে না আপনারা কিছুটা শিখেছেন। প্রজেক্ট না বানানোর অর্থ হচ্ছে ক্লাস থেকে আপনারা কেউ কিছু শিখেন নাই। ক্লিয়ার? HTML আর CSS ইউজ করবেন, আর অন্য কোনো কিছু না। ওকে, জাভাস্ক্রিপ্ট জানলেও আমরা ইউজ করব না। যতটুকু দেখানো হয়েছে সবগুলো ভিডিও ভালো মতো দেখবেন, শিখবেন, নতুন করে করবেন। আমি টাইপ অফ ওয়েবসাইট বলেছি, এই ভিডিওর শুরুতে আমি বেশ কিছু টাইপ বলে দিয়েছি যে কোন কোন ধরনের সাইট আপনারা বানাতে পারবেন। ওই ধরনের সাইটগুলো আগে ভিজিট করেন, ধারণা নেন কয়টা সাইট, কি পেজ আছে, কোন পেজে কি ইনফরমেশন দিচ্ছে, তারপরে কোন পেজের কেমন লেআউট করে সুন্দর করে একটা ওয়েবসাইট বানিয়ে নিয়ে আসুন। ঠিক আছে? সো থ্যাংক ইউ।